1971-এর 14 ডিসেম্বর পরাজয় নিশ্চিত জেনে বিজয়ের দুদিন আগে নৃশংস হত্যাকাণ্ড চালায় পাকিস্তানি সামরিক জান্তা আর তাদের এদেশীয় দোসর রাজাকার আলবদর আল শামস বাহিনী। জাতির শ্রেষ্ঠ সন্তানদের গেস্টাপো কায়দায় তুলে নিয়ে হত্যা করে নির্মমভাবে। সুপরিকল্পিত এই হত্যাকাণ্ডের শিকার হন শিক্ষাবিদ, সাংবাদিক, সাহিত্যিক, চিকিৎসক থেকে শুরু করে নানা ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিরা। 1971-এর 12 ডিসেম্বর ঘটনাস্থল ঢাকার আর্মি সদর দপ্তর। বসে আছেন প্রাদেশিক সরকারের উপদেষ্টা মেজর জেনারেল রাও ফরমান আলী। তার ডাকে উপস্থিত হয়েছেন আল বদর ও আল শামসের কেন্দ্রীয় অধিনায়কেরা। সলা পরামর্শ শেষে ফরমানের সভাপতিত্বে হওয়া সেই বৈঠকে তৈরি হয় বুদ্ধিজীবী হত্যার চূড়ান্ত তালিকা, তৈরি হয় কৌশলও। আর এই হত্যাকাণ্ডের নীল নকশা চলছিল অনেক আগে থেকেই। ফরমান আলী যেমন অপারেশন সার্চলাইটেরও একজন বড় পরিকল্পক, তেমনি শহীদ বুদ্ধিজীবী হত্যারও একটা বড় পরিকল্পক, এবং তাকে সহযোগিতা করেছে পাকিস্তানি লোকেরা তো ছিলই, আমাদের এখানকার আল বদর, আল শামস বাহিনী যারা ছিল তারাই এই শনাক্ত করার জন্য তালিকা করার কাজটা করে দিয়েছে, এবং তারা কাকে যে ধরা হচ্ছে সেটা তারা গিয়ে দেখিয়ে দিয়েছে, হ্যাঁ ঠিক লোকের কাছেই এসেছে। দেশভাগের পর বাঙালি জাতীয়তাবাদ ও অসাম্প্রদায়িক চেতনা বিকাশের প্রতিটি আন্দোলনেই সামনের সারিতে ছিলেন বুদ্ধিজীবীরা। সে কারণেই ছিলেন সামরিক জান্তার রোশানলে। পরাজয় নিশ্চিত জেনে 14 ডিসেম্বর শুধু ঢাকাতেই 200-র বেশি বুদ্ধিজীবীকে বাড়ি থেকে তুলে নিয়ে হত্যা করে তাদের এদেশীয় দোসররা। গেস্টাপো কায়দায় চোখ বেঁধে নেওয়া হয় ঢাকার মোহাম্মদপুর, নাখালপাড়া, মিরপুর, রাজারবাগের টর্চার সেলে। বেয়োনেটে খুঁচিয়ে গুলি করে জাতির শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করে হানাদার বাহিনীর পাশাপাশি রাজাকার, আল বদর, আল শামস সদস্যরা। পরে তাদের মরদেহ ফেলে দেয়া হয় রায়ের বাজার, মিরপুরের আলোকদি, কালাপানি, রাইনখোলা সহ বিভিন্ন জায়গায়। একই ঘটনা ঘটেছে জেলা সদরে। যেটা দেখছি সেটা অচেনা, আমার হাজবেন্ডকে মনে হচ্ছে না। কার পেট ফুলে গেছে, কার মুখ বিকৃতি, কার বেকা, এই করে করে অনেক খোঁজাখুঁজি। মিরপুর যেখানে বলেছে, যেখানে 1 মাস ধরে খোঁজা হয়েছে, আর পাওয়া যায়নি। মুক্তিযুদ্ধের পর পাওয়া দলিলপত্র থেকে জানা গেছে বুদ্ধিজীবী হত্যার মূল পরিকল্পনাকারী মেজর জেনারেল রাও ফরমান আলী। পরিকল্পনায় সরাসরি যুক্ত কর্নেল হেজাজি, মেজর জহুর, মেজর আসলাম, ক্যাপ্টেন নাসির, ক্যাপ্টেন কায়ুম সহ প্রায় 10 জন সামরিক বেসামরিক কর্মকর্তা। বুদ্ধিজীবীদের তালিকা প্রস্তুত ও হত্যাকাণ্ড সংগঠনে সহায়তা করে জামায়াত ইসলামীর গঠিত কুখ্যাত আল বদর বাহিনী। আর প্রধান ঘাতক আল বদরের আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, মতিউর রহমান নিজামী, চৌধুরী মঈনুদ্দিন ও প্রধান জল্লাদ আশরাফুজ্জামান খান। বুদ্ধিজীবী হত্যার দায়ে নিজামী ও মুজাহিদের ফাঁসির রায় কার্যকর হলেও সরাসরি জড়িত চৌধুরী মঈনুদ্দিন ও আশরাফুজ্জামান খান পলাতক থাকায় দণ্ড এখনও কার্যকর করা যায়নি। তাদের 2013 সালের 3রা নভেম্বর মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মুক্তিযুদ্ধের শেষ দিকে পাকিস্তানি বাহিনী ও তাদের সহযোগীরা বুঝে গিয়েছিল পরাজয় অনিবার্য। আর বাঙালি বুদ্ধিজীবীরা বেঁচে থাকলে স্বাধীনতা বিরোধী বিশ্বাসঘাতকেরা কখনোই এদেশের মাটিতে শেকড় গাড়তে পারবে না। তাই জাতিকে পঙ্গু ও মেধাহীন করতে পাক হানাদার ও তাদের অনুচর রাজাকার, আল বদর, আল শামসরা হত্যা করে বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের। এ বিষয়ে আলোচনা করতে আমাদের সাথে রাজধানীর শ্যামলী থেকে যোগ দিচ্ছেন লেখক ও কথা সাহিত্যিক সেলিনা হোসেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ.ম.স. আরিফিন সিদ্দিক। জনাব সেলিনা হোসেন এবং জনাব আরিফিন সিদ্দিক স্যার, আপনাদের দুজনকে স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আমি প্রথমেই জনাব সেলিনা হোসেনের কাছে যেতে চাই। ম্যাডাম সেলিনা হোসেন, এত বছর পরেও মৌলবাদ নির্মূল হয়নি কেন? আপনার কি মত এই বিষয়ে? মৌলবাদ নির্মূল হয়নি কেন, এটা তো আমারও প্রশ্ন। কেন হলো না, কেন আমরা পারছি না? আমাদের 49 বছরের স্বাধীনতা হলো, আজকে বঙ্গবন্ধুর ভাস্কর্যের যে ভেঙে ফেলছে, এই দুঃসাহস তারা কোথা থেকে পেল? আমরা মনে করি আমাদের সকলেরই এই প্রতিবাদ প্রতিরোধে যুক্ত হওয়া উচিত। আমরা এভাবে যদি যুক্ত না হই, শুধু সরকার, পুলিশ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সবাই মিলে যদি এটাকে না করে, তাহলে এটা দূর হবে না। আমরা মৌলবাদের এই জায়গাটাকে দূর হওয়ার জন্য সবাইকে সচেতন বোধে এগিয়ে আসার
চেষ্টা করার জন্য বলি। এই ৪৯ বছর পরে শহীদ বুদ্ধিজীবীদের তালিকা দেয়া হচ্ছে, এজন্য কি আপনি কখনো বিব্রত বোধ করেন? আমি বিব্রত বোধ করব কেন? আমার চোখের সামনে অনেক ঘটনা ঘটেছে। আমি তো তখন ঢাকা শহরে ছিলাম। আমি যেখানে ছিলাম সায়েন্স ল্যাবরেটরির কলোনিতে, ওইখান থেকে ২ জন বিজ্ঞানীকে তুলে নিয়ে গেছে। তখনকার যে বাস ছিল, যে ছোট মাইক্রোবাস, সেইটাই করে ২ জনকে তুলে নিয়ে গেছে। আমি আমার বাড়ির বারান্দায় দাঁড়িয়ে সেটা দেখেছি। একজন ডক্টর আমিনউদ্দিন, আরেকজন ডক্টর সিদ্দিক। আমরা এইভাবে যখন এই সব কিছু দেখেছি, আমাদের মনে হয়েছে আমরা মনির চৌধুরীকে হারিয়েছি, তার বাড়ি থেকে তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। আমরা শুধু 14ই ডিসেম্বর না, আমরা 25-এর গণহত্যার সেই তারিখটাও আমরা তো অনেককেই হারিয়েছি, যারা আমাদের বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন শহীদ বুদ্ধিজীবী হিসেবে। তাদের স্মরণ করা, সব মিলিয়ে একটি বড় দায় এখন আমাদের সামনে। আমরা যদি এই কাজগুলো না করি, তাহলে আমাদের প্রজন্ম জানবে না যে কাদের জন্য আমাদের এই এত বড় ক্ষতি হলো, এবং এই ক্ষতিটা পূরণ করার জন্য আমাদের কি করতে হবে। তাদের স্মরণের মধ্যে রেখে, তাদের জ্ঞানের প্রজ্ঞা মাথায় রেখে আমাদের ছাত্রছাত্রীদের যদি আমরা তৈরি করতে পারি, তবেই বোঝা যাবে যে বুদ্ধিজীবী হত্যা মনে করে ওরা যেভাবে আমাদের জায়গাটা শূন্য করে দিতে চেয়েছিল, সেই জায়গাটা শূন্য করা সহজ কাজ নয়। তাদের জ্ঞান এবং প্রজ্ঞা ধারণ করে আমরা এগিয়ে এসেছি এই ৪৯ বছর ধরে। সেলিনা হোসেন, আপনি আমাদের সঙ্গেই থাকুন। আমি ডক্টর আরেফিন সিদ্দিক স্যারের কাছে একটু যেতে চাই। স্যার, উগ্রবাদীরা এত অধ্যত্ত কিভাবে দেখায়, এ বিষয়ে আপনার কি মতামত? ছিল আমাদের মহান মুক্তিযুদ্ধের সেই সময়। আজকে 14ই ডিসেম্বর আমরা এই আয়োজনে যুক্ত হয়েছি। এই 14ই ডিসেম্বর ৭১ শহীদ বুদ্ধিজীবী দিবস। এই দিবসে আমি আমাদের শহীদ বুদ্ধিজীবীদের একই সাথে ৩০ লক্ষ মানুষের ৩০ লক্ষ শহীদের প্রতি শ্রদ্ধা জানাই, এবং শ্রদ্ধা জানাই আমাদের মুক্তিযুদ্ধের মহান নির্মাতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই যে আপনি বললেন মৌলবাদী উগ্রবাদী গোষ্ঠী, এদের অধ্যত্ত সেই ৭১ আমরা দেখেছি। ৭১ ধর্মের নামে ধর্মকে অপব্যাখ্যা করে তারা কিভাবে গণহত্যা চালিয়েছে, নারী নির্যাতন চালিয়েছে, নারী ধর্ষণ চালিয়েছে। ৭১-এর 16ই ডিসেম্বর তারা আত্মসমর্পণে বাধ্য হয়, ঠিক পাকিস্তানি বর্বর বাহিনী পরাজিত হয়ে এই দেশ ছেড়ে চলে যায়। কিন্তু তাদের দোসরেরা তাদের আদর্শ যারা ধারণ করে, সেই নির্যাতন নিপীড়নের আদর্শ, এটা তো আর আদর্শ বলা যাবে না। এই ধরনের একটি প্রজন্ম তারা রেখে যায়। এবং তারা কারা? তারা হচ্ছে আল বদর, আল শামস, এই গোষ্ঠীগুলি। এবং এই কথাটি কিন্তু সুস্পষ্টভাবে বঙ্গবন্ধু বলেছিলেন 10ই জানুয়ারি 1972-এর 10ই জানুয়ারি স্বদেশ প্রত্যাবর্তনের সেই তিনি সেই সময় সেখান থেকে বেরিয়ে সম্মানে গেলেন, বিশাল জনসমাবেশে বক্তব্য রাখলেন। স্বাধীন বাংলাদেশ কিভাবে তিনি গড়ে তুলবেন সেই বর্ণনা তিনি দিচ্ছেন, এবং একই সাথে বলছেন যে পাকিস্তানের এই বর্বর বাহিনী যে ৩০ লক্ষ মানুষ হত্যা করেছে, তারা আজকে চলে যাচ্ছে, কিন্তু তাদের দোসরেরা যারা এদের সাথে যুক্ত ছিল তারা কিন্তু এই দেশেই আছে এবং ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। সেই ষড়যন্ত্রের ফল, সেই ষড়যন্ত্রের কুফল বঙ্গবন্ধুর স্যার, আরেকটু জানতে চাই আপনার কাছে, ১,২২২ জন বুদ্ধিজীবীকে স্বীকৃতি দেয়া হলো এত বছর পরে, এটি দেয়াতে এতটা কেন দেরি হলো? আপনার কি মতামত এই বিষয়ে?
দুঃখিত, আমাদের সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে। আমি কথা সাহিত্যিক সেলিনা হোসেনের কাছে যদি একটা প্রশ্ন করি যে জনাব সেলিনা হোসেন, বুদ্ধিজীবীদের সংজ্ঞা আপনার মতে কি হওয়া উচিত? সংজ্ঞা যিনি জ্ঞানে প্রজ্ঞায় সমাজ সচেতনতায় মানবিক চিন্তায় সবচেয়ে বড় ভূমিকা পালন করেন তিনি বুদ্ধিজীবী। তার জ্ঞান প্রজ্ঞা মানবিক সচেতনতা মানবাধিকারের দর্শন যারা প্রজন্ম লাভ করবে সেইভাবে তাদেরকে এগিয়ে যেতে হবে। আমরা যাদেরকে হত্যা করেছে আমাদের পাকিস্তান সেনাবাহিনী, যে বর্বরতা দেখিয়েছে আমাদের বুদ্ধিজীবীদের উপর, সেই বর্বরতার কারণে আমরা আজকে যাদেরকে হারিয়েছি তাদের বিকল্প মানুষ তৈরি হওয়া আমাদের সামনে একটি জরুরি কাজ ছিল। আজকে আমরা সেই কাজটি সম্পন্ন করে আমাদের সন্তানদের যেভাবে বড় করছি, আমরা মনে করি আগামী দিনে বুদ্ধিজীবীর সেই জায়গাটি ধারণ করে তারা এই দেশকে বড় জায়গায় নিয়ে যাবে এবং আমাদের বুদ্ধিজীবীর সংজ্ঞা নির্ণয় করা সেই জ্ঞান এবং প্রজ্ঞা থেকে অনেক বেশি পরিসর বৃদ্ধি করবে। আমরা মনে করি মানুষের সামাজিক মূল্যবোধ মানবিক মূল্যবোধ সবকিছু মিলিয়ে আমরা যাদেরকে স্মরণে রাখি, যাদের কথা শুনে আমরা যাদেরকে অভিভাবকের মতো মনে করি, আমাদের সেই সব জায়গায় বুদ্ধিজীবীরা থাকেন। তারা নিজেদের দর্শনকে আলোকিত রাখেন, নিজেদের সৃজনশীল চর্চাকে আলোকিত রাখেন, নিজেদের জ্ঞানকে প্রবহমান রাখেন এবং পরবর্তী প্রজন্মকে তৈরি করার জন্য তারা সমাজ সচেতন ভূমিকা পালন করেন। এভাবেই আমাদের বুদ্ধিজীবীদের আমরা মনে করি তাদের কোনো দ্বিতীয় বিকল্প নেই। আমি যদি স্যার আরিফিন সিদ্দিকের কাছে এই একই প্রশ্ন করি যে স্যার, আপনার মতে বুদ্ধিজীবীদের সংজ্ঞা কি হওয়া উচিত? সংস্কৃতি ইতিহাসের ধারণ যারা একটি নেতৃত্ব সমাজে, সেই বুদ্ধিজীবী যে কোনো পেশার এমনকি সাধারণ মানুষ হতে পারে। জনাব আরিফিন সিদ্দিক স্যার এবং সেলিনা হোসেন ম্যাডাম, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত হবার জন্য।